বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা অনার্স প্রথম বর্ষ 2023-24 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য আজকে চূড়ান্ত ফাইনাল সাজেশন আলোচনা এবং ফাইনাল তোমাদের যে কিছু কথাবার্তা আছে তোমাদের আগামীকালকে পরীক্ষা নিয়ে, এই পরীক্ষার বিস্তারিত অদ্যপান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, তোমরা সবাই একটু দ্রুত রেসপন্স করবা এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তোমরা প্রত্যেক বন্ধু বান্ধবীদেরকে একটু লাইভটা শেয়ার করে দিবা, যাতে করে আজকের ক্লাসে তারা তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানতে পারে। সো তোমরা অবশ্যই লাইভটা তোমাদের বন্ধু এবং ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে প্রত্যেকের কাছে লাইভটা একটু শেয়ার করবা। আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে তারা পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে এবং আগামীকালকে যে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস, আমরা এই বিষয়টার উপরে খুঁটিনাটি বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এখানে তোমরা কালকে কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারো এবং কিভাবে ভালো পরীক্ষা দিতে পারো এবং স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাসে শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এ টু জেড বিস্তারিত আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা সবাই প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করবা এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে তাহলে প্রত্যেকেই সেই গ্রুপগুলোতে লাইভটা একটু শেয়ার করে দিবা। আর আজকের ক্লাসটা যারা যারা দেখবা স্বাধীন বাংলা অভ্যুদয়ের মানে একদম ফাইনাল এবং পূর্ণাঙ্গ একটা সাজেশন পাবে ইনশাল্লাহ। এবং তোমাদের আগামীকালকে যাদের পরীক্ষা আছে, এই পরীক্ষা নিয়ে তোমাদের যার যত টেনশন আছে, যার যত চিন্তা আছে, আশা করি এই টেনশন চিন্তা সব কিছু দূর হবে একটা ক্লাসে। এবং যারা আমি আজকে দীর্ঘ 1 মাস ধরে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, আমাদের এই পেজ থেকে ফ্রি ক্লাস নিচ্ছিলাম। সো তোমাদের ফাইনাল শেষ মুহূর্তেও আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সো তোমরা সবাই অবশ্যই ক্লাসটা ভালো করে দেখার চেষ্টা করবা এবং তোমরা সবাই অবশ্যই ক্লাসটা গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবা। সবাই অবশ্যই গুরুত্ব দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবা। আশা করি তোমাদের আজকের ক্লাসটা যদি দেখো তাহলে তোমরা স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস ইনশাল্লাহ ভালো একটা কমন পাবে। পাশাপাশি তোমাদের কালকে থেকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষাটা সুন্দর সুস্থভাবে দিতে পারবা। তোমরা একটু দ্রুত লাইভটা শেয়ার করো, আমি ঝটপট ক্লাসটা শেষ করে দিব। আমারও হাতে সময় খুব কম, তোমাদেরও হাতে খুব সময় কম, আগামীকালকে তোমাদের পরীক্ষা। সো তোমাদের সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, মিম লিখেছো আগের সাজেশন এখনো পড়ি নাই, নতুন করে সাজেশন দিবে? না, নতুন করে সাজেশন দিব না, আমি বরং আগের সাজেশনগুলো আরও শর্ট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে শুধুমাত্র আমি সাজেশন নিয়ে হাজির হচ্ছি না, আজকে শুধু তোমাদের পরীক্ষার প্রস্তুতি, কালকে তোমাদের খাতায় লেখা উপস্থাপনা এ টু জেড বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, কিছু পারে না এমন সাজেশন দেন যাতে ফার্স্ট ক্লাস চলে আসে। ইনশাল্লাহ আশা করি তোমরা যদি কালকে খাতার মধ্যে লিখতে পারো, যদি তোমরা কালকে খাতার মধ্যে লিখতে পারো তাহলে ফার্স্ট ক্লাস নিশ্চিত। তবে আমার সন্দেহ হচ্ছে সেই জায়গায় কালকে তো অনেক কমন পড়বে, যে কোনো সাজেশন থেকে হোক কমন আসার সম্ভাবনা আছে, কিন্তু তোমরা কালকে এত বেশি এক্সাইটেড হয়ে যাবে, এত বেশি এক্সাইটেড হবা, এত বেশি লিখতে হবে, হাতের মধ্যে লিখতে লিখতে পয়েন্ট লিখতে লিখতে তোমাদের হাতে আঙ্গুলে ব্যথা চলে আসবে। সো এইটা তোমাদের একটু সমস্যা হতে পারে এবং এই জন্য তোমাদের হাতে সময় নিয়ে কালকে পরীক্ষাটা লিখতে হবে, হাতে অবশ্যই সময় রাখতে হবে। আচ্ছা, আহমেদ নাসির লিখেছ বই খুলিনি, শেষ মুহূর্তে কি করব? শেষ মুহূর্তে আজকের ক্লাসটা দেখো, আশা করি কালকে তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারবা। সিনথিয়া আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রোকসানা বা সুন্দর, ধন্যবাদ। স্যার বিকেলে দিচ্ছেন, শুধু ওগুলো পড়লে হবে? হ্যাঁ, বিকেলে যেগুলো দিয়েছি এগুলো পড়লে হবে, বাট আমি তোমাদেরকে এখন আরও শর্ট করে দিচ্ছি, তোমরা খ বিভাগ গ বিভাগ এই যে প্রত্যেকটা প্রশ্ন আছে আরও শর্ট করে দিচ্ছি এবং কালকে তোমরা কিভাবে লিখবা, তোমাদের কিভাবে লেখা উচিত এই বিষয়গুলো আমি একটু তো দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই। আচ্ছা, ফাতেমা লিখেছো জীবনটা তেনা তেনা হয়ে গেছে, টেনশনেই মাথা ব্যথা। শোনো, এক্সাম ইজ এ পার্ট অফ স্টুডেন্ট লাইফ, এক্সাম নিয়ে টেনশন করা যাবে না, এটাকে তোমার এক্সামের মতোই ভাবতে হবে। যখন যে সিচুয়েশন আসবে সেই সিচুয়েশনে নিজেকে
হ্যান্ডেল করতে হবে এবং এই সময়টাকে তোমাকে প্রস্তুত করে সেটাকে তোমাকে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। এটা নিয়ে আগে থেকেই ভয় পাওয়ার বা কি হবে, কালকে কি পরীক্ষা দিবা, এইগুলো নিয়ে টেনশন করা যাবে না। মানসিক টেনশনটা হচ্ছে মানুষের যে কোনো একটা কাজ করতে মানুষকে ডিমোটিভ করে এবং মানুষকে বাধাগ্রস্ত করে। টেনশন যারা করে তারা কখনো ভালো কিছু করতে পারে না। সো টেনশনটাকে একদিকে রাখো, কালকে পরীক্ষা, এটা হাসি মুখে মেনে নিয়ে কালকে সুন্দরভাবে পরীক্ষা দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা স্যার দোয়া করিয়েন। হ্যাঁ, আমি তো দোয়া অবশ্যই করব, পাশাপাশি তোমাদের জন্য প্রত্যেক ভাই বোন প্রত্যেকেই যেন দোয়া করে সেটাও কিন্তু আমরা আশা করি, এবং তোমাদের জন্য সবাই দোয়া করব, এবং তোমাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবাই দোয়া করবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তোমাদের ক্লাসটা আমি শুরু করতেছি। আশা করি তোমরা সবাই এই মুহূর্তে লাইনে আছো এবং তোমরা সবাই দেখতেছো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দেখো, আমি শুরুর দিকে একদম A to Z বিস্তারিত একটু একটু করে তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, একজনে লিখেছো অনার্সে এত পড়াশোনা। আচ্ছা, অনার্সে পড়াশোনা করতে হবে, তোমরা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যাবা কয়েকদিন পরে, সো তোমরা একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা তোমাদের যে কালকে যে খাতাটা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তোমাদেরকে যে খাতাটা দেওয়া হবে এটা ওয়ান কাইন্ড অফ স্যাম্পল, এরকম টাইপের একটা খাতা তোমাদেরকে কালকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে। সো এই যে খাতাটা আছে, এই খাতাটা তোমরা কিভাবে লিখবা এটা আমি বিস্তারিত তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে প্রবলেম হবে না, আমি জটপট শেষ করে দিব। তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অনেক বেশি ধারণা হবে, এক্সপিরিয়েন্স হবে ইনশাল্লাহ। সো দেখো, তোমাদের যে কালকে খাতাটা দিবে, ঠিক আছে, তোমাদের যে কালকে মানে আগামীকালকে যে তোমাদের খাতাটা দিবে সেই খাতার উপরে দেখো এখানে পরীক্ষার্থীর নাম, আমি শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে দিতে হবে। তোমার যে নামটা আছে এই নামটা তোমাকে এখানে ইংরেজিতে লিখতে হবে। তোমার যে নামটা রয়েছে, ধরো যার যে নামটা সেটা বড় হাতের ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। এরপর দেখো এখানে পরীক্ষার কোড, তোমার যে এক্সামিনেশন একটা কোড রয়েছে, প্রত্যেকটা একটা কোড থাকে। তো তোমার যে উপরে এই যে নাম্বারগুলো দেয়া থাকে, এই নাম্বারগুলোর যেখানে যেটা হবে তোমার এই কোডটা এখানে ফিল আপ করতে হবে। তোমার রোল নাম্বার দেয়া থাকবে, রোল নাম্বারটা এখান থেকে ফিল আপ করতে হবে। তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে। এরপর তোমার এখানে কোডস বা পত্র কোড, তোমার যে সাবজেক্টের বিষয় কোড, এই বিষয় কোডটা তোমাকে ঠিক এখানে ফিল আপ করতে হবে। ধরো কালকে স্বাধীন বাংলা অভ্যুদয় ইতিহাস দিচ্ছ, তো তোমার সাবজেক্ট কোডটা এখানে অবশ্যই ঠিকঠাক ফিল আপ করতে হবে, এবং এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে এটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। মনে রাখবা, যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় অথবা রোল নাম্বার ভুল হয় তাহলে অবশ্যই এটা ওভাররাইটিং করার আগে তোমার যে কলেজে তুমি যেখানে পরীক্ষা দিবা, তোমার সেই কলেজের যে টিচার তোমাকে গার্ড দিবে তার কাছে পরামর্শ নিবা, পরামর্শ নিয়ে কোনো কিছু করতে যাবা, বুঝছো? এর বাইরে কোনো কিছু করার দরকার নাই। আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, এবং সাবজেক্টের কোড, এগুলা মাস্ট বি তোমার মাথায় রেখে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, অন্যথায় রেজাল্ট না আসার সম্ভাবনা রয়েছে। আর তোমাদেরকে আমি একটা আচ্ছা স্যার, এগুলো স্যার জানি, এইচএসসি দিয়ে ইন্টার দিয়ে আসছি, হ্যাঁ তোমরা সবাই জানো। আরেকটা বিষয় তোমাদেরকে বলে ফেলি, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সময় পরীক্ষা দিয়েও অ্যাবসেন্ট আসে। এই কথাটা কি জানো? পরীক্ষা দিয়েছ তারপরেও তোমার অ্যাবসেন্ট আসবে, এটার কারণ কি কেউ বলতে পারবা? তোমরা তো অনেক কিছু জানো বলতেছো। পরীক্ষা দিয়েও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়, বেশিরভাগ সময় অ্যাবসেন্ট লেখা আসে, বি লেখা আসে। এটার কারণ এনিওয়ান ক্যান অ্যান্সার মি প্লিজ? তোমরা কেউ একজন বলতে পারবা যে কেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা দেওয়ার পরেও অ্যাবসেন্ট লেখা আসে? এটার কারণ কি? একজন যদি উত্তর করতে পারো, একটু দ্রুত উত্তর করবা, আমি যেহেতু দ্রুত তোমাদেরকে শেষ করব। তোমরা বলতে পারবা মানে পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দেওয়ার পরেও তোমার হচ্ছে পরীক্ষার খাতায় অ্যাবসেন্ট লেখা আসবে, এটার কারণ কি? কেউ কি বলতে পারবা? আচ্ছা, পরীক্ষার লিখেছ, পরীক্ষার কোড কই থাকবে? পরীক্ষার কোড হচ্ছে প্রশ্নে দেয়া থাকবে, অথবা তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে না, এই রেজিস্ট্রেশন নাম্বারে পরীক্ষার কোডটা দেয়া থাকে, বুঝছো? স্যার আওয়ামী লীগ প্রতিষ্ঠার কারণ বা শেখ মুজিবুর রহমান নিয়ে কি কোনো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে? না, এইগুলা নিয়ে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। সো এইগুলা তোমরা অবশ্যই স্কিপ করবা। ভেরি গুড ইমরান রহমান, তোমাকে ধন্যবাদ। তোমাকে ইমরান অনেক সুন্দর, এবং তুমি সবার আগে উত্তরটা দিয়েছ।
পরীক্ষার খাতায় সই না করলে, শুধুমাত্র সই না, পরীক্ষার খাতা না ভাই, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, হাজিরা শিট। তোমার পরীক্ষা যে হলে পরীক্ষা হবে সেই হলের একটা তোমাকে হাজিরা শিট দেওয়া হবে, অ্যাটেন্ডেন্স শিট। সেই অ্যাটেন্ডেন্স শিটে তুমি যদি সাইন না করো, সিগনেচার না করো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট অর্থাৎ হাজিরা শিটে তোমাকে মাস্ট বি সাইন করতে হবে। পড়া যখন খাতা লিখতেছো, খাতা লেখার ভুলে অনেক সময় তোমার হাজিরা শিটে দাগানো ভুল হতে পারে, দাগানোর সময় তোমার মিস হতে পারে, অথবা হাজিরা শিটে তোমার সাইন করার মনে নাও থাকতে পারে। সো মাস্ট বি তুমি হাজিরা শিটে তোমাকে অবশ্যই সাইন করে আসবা। তাহলে কথাটা কি ক্লিয়ার, বুঝেছো কিনা একটু জানাও, এই কথাটা মাথায় থাকবে কিনা। তোমরা দেখো পড়াশোনা তো অনেক করছো, এখন শেষ মুহূর্তে তো এত পড়াশোনা করার সময়ও নাই এবং দরকারও নাই। কথা হচ্ছে কালকে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? তার মানে অবশ্যই তোমার হাজিরা শিট এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা যে হাজিরা শিট, তোমাদের যে অ্যাটেন্ডেন্স শিট থাকবে সেই শিটে তোমাকে মাস্ট বি সিগনেচার করে আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাচ্ছি পরের যে তোমাদের আরেকটা বিষয় দেখাচ্ছি। দেখো তোমরা যদি কেউ লুজ পেজ না, মানে লুজ পেজ নাও, বা পরের যে তোমার খাতার পরের যে একদম সেকেন্ড পেজে যেটা থাকবে, দেখো এখানে তোমার কিভাবে লিখতে হবে। দেখো উত্তরপত্রে এখানে শুরুর দিকে একদম উত্তরপত্রের যে উপরে আছে, এখানে তোমার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের নাম লিখবা। তোমার ধরো পদার্থবিজ্ঞান, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এইগুলার ডিপার্টমেন্টের নাম উপরে লিখে দিবা। আর এখানে দেখো তোমার পরীক্ষাটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ, তোমার লিখতে হবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা এবং 24 সাল 2024 সালের পরীক্ষা, এবং আপনার যে ডিপার্টমেন্টের নাম আছে, ধরো তুমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করো, পদার্থবিজ্ঞান, রসায়ন, সেটা হচ্ছে বিষয়, বিষয় হচ্ছে তোমার সাবজেক্ট, তোমার ডিপার্টমেন্টের নাম এইখানে লিখতে হবে। এরপরে বিষয়ের শিরোনাম, তুমি যে বিষয়ে কালকে পরীক্ষা দিবা সেই বিষয়টার নাম, এইটাকে বলা হয় বিষয়ের শিরোনাম। কালকে তোমাদের এটা নিয়ে 100% অনেক স্টুডেন্টের কনফিউশন তৈরি হবে, দেখবা 5 মিনিট চলে যাবে, কি লিখবো কি লিখতেছি এটা ভাবতে ভাবতেই তোমাদের সময় চলে যাবে। সো তোমরা বি কেয়ারফুল, এই বিষয়টা মাথায় রাখবা যে বিষয়ের শিরোনাম অবশ্যই স্বাধীন বাংলা, অভ্যুদয়, ইতিহাস লিখবা, এবং বিষয় কোড তোমরা যেটা থাকবে এটা লিখবা, এবং পরীক্ষার তারিখ, তুমি যে তারিখে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কালকে 24/8/2025 তারিখ থেকে পরীক্ষা। সো কালকে তোমার যে 24 তারিখ আছে সেই 24 তারিখটা কালকে তোমার এখানে লিখতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের উত্তরপত্রের পরের পৃষ্ঠায়, এখানে তোমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, মাফিয়া লিখেছে 24 সালের জুলাই আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন আসতে পারে, যদি প্রশ্ন দেয় সেটা হচ্ছে কাকতালীয়ভাবে, একটা বা দুইটা প্রশ্ন, যদি না দেয় তাহলে দিবে না একটাও, বুঝতে পারছো? যদি আসে একটা বা দুইটা, এর বেশি দিবে না। আর যদি তোমাদের প্রশ্ন 24-এর গণ অভ্যুত্থান থেকে না দেয় তাহলে কোনো প্রশ্ন দিবে না, ঠিক আছে? এটা নিয়ে টেনশন নাই, আমরা যে সাজেশন দিয়েছি এইগুলা পড়লেই এনাফ। আচ্ছা স্যার, এখন অ্যাডমিট কার্ড স্ক্যান করে হাজিরা নেয়? হ্যাঁ। আচ্ছা স্যার, গারো পাহাড়ের মতো এক বৃহত্তম প্রশ্ন কিভাবে লিখবো? আচ্ছা, তো যাই হোক, আমরা তোমাদের এই বিষয়গুলা ক্লিয়ার করেছি, তোমরা এই বিষয়টা বুঝেছো কিনা একটু জানাইও। হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে, কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। এরপরে দেখো, তুমি যে একটা এক্সট্রা লুজ শিট কালকে দেখবা 1 দিস্তা 2 দিস্তা খাতা নিয়ে নিছে, অনেকে লুজ শিট নিবে, অনেক লুজ শিট। সো লুজ শিটের লাস্টে তোমার এখানে যে উত্তরপত্রটা থাকে, তোমাদের লাস্ট এই যে লুজ শিটটা থাকে, এই লুজ শিটে আল্লাহ কি হইল, তাহলে দেখো তোমাদের যে লুজ শিটটা থাকবে এটা আসে না কেন? আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে লুজ শিটটা থাকবে, তোমাদের যে লুজ শিটটা থাকবে, এই যে লুজ শিটটা থাকবে, এই লুজ শিটে তোমার হচ্ছে পরের পৃষ্ঠায় এখানে তোমার অতিরিক্ত উত্তরপত্র কয়টা নিতেছো, আর একটা খাতার একটা নাম্বার থাকে। অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার পরে খাতার একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা একদম নিচের কর্নারে লিখে দিতে হয়, কত নাম্বার বা কত পৃষ্ঠা, খাতার নাম্বারটা একটা খাতার নাম্বার থাকে, এটা হাজিরা শিটে লিখতে হবে, হাজিরা শিটে লিখতে হবে, এবং কয়টা লুজ পেপার নিচ্ছ এটা তোমাকে মাস্ট বি লিখতে হবে, বুঝতে পারছো? তো আমরা এই ছিল তোমাদের আজকের যে মোটামুটি একটা আলোচনা। সো আমরা আরও কিছু আলোচনা তোমাদের সাথে করতে চাই। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আরও কোনো আলোচনা করার দরকার আছে না? আমি তোমাদেরকে সাজেশন দিব। যদি বলো স্যার কালকে যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার তোমাদের ইনকোর্স পরীক্ষা এবং লিখিত পরীক্ষা মিলে হচ্ছে 40 পাইতে হবে,
অর্থাৎ 80 মার্কের পরীক্ষায় লিখে 32 এবং ইনকোর্স থেকে তোমার 8 সর্বনিম্ন পাইতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। ইনকোর্স খাতায় সব মিলে পাস করতে হবে এবং তোমাদের যে বিষয়টা হচ্ছে পাস করার জন্য তোমাদের হচ্ছে যে অবশ্যই ইনকোর্স ছাড়া মার্কটা চিন্তা করতে হবে এবং মেজর যে কোনো 3টা সাবজেক্ট, তোমার মেজর যে 3টা সাবজেক্ট আছে সেটাতে পাস করতে হবে। এই বিষয়গুলো আমরা এখন স্কিপ করি, আমরা সরাসরি চলে যাই তোমাদের সাজেশনের দিকে। আমরা আগামীকালকে তোমাদের জন্য যে সাজেশনগুলো রেখেছি এই সাজেশনগুলো আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো আরও একবার দাগানোর চেষ্টা করবা। সো ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো কালকে আসতে পারে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি, তোমরা সবাই দ্রুত ঝটপট একটু এক নজর দেখে নিবা। ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসবে, অর্থাৎ আগামীকালকে ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা এই প্রশ্নগুলো এক নজর একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তোমাদেরকে আমি খ বিভাগ দিব না খ গ কোনগুলো দিব? আচ্ছা, আমি সাজেশন দিচ্ছি। আচ্ছা, খ এবং গ কত পেজ লিখবো ভাইয়া? খ বিভাগের প্রশ্ন লিখবা 2 পৃষ্ঠা, খ বিভাগে 2 পৃষ্ঠা, 1.5 থেকে 2 পৃষ্ঠা। গ বিভাগে লিখবা 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা, হাইস্ট 4 পৃষ্ঠা, কিন্তু সর্বনিম্ন 3 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। সর্বনিম্ন 2 থেকে 3 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, বুঝতে পারছো? আচ্ছা স্যার সাজেশন দিন প্লিজ। ওকে, সাজেশন দিচ্ছি, তাহলে তোমরা সাজেশন তোমরা পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সাজেশন নিয়ে তোমরা সবাই পড়া শুরু করে দাও, আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। সো তোমরা সাজেশনগুলো একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? সো আমরা বাড়তি কথা না বলি, আমরা সরাসরি সাজেশন দিকে যাচ্ছি। তোমরা সবাই হচ্ছে একটু দ্রুত ঝটপট দাগিয়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তা দেখো আমরা এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি। দেখো আমরা এখান থেকে 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে, হ্যাঁ, জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে ইউনেস্কো। এরপরে বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয়? 1972 সালের 16 ডিসেম্বর। 1972 সালের 16 ডিসেম্বর। এরপর দেখো বাংলাদেশের উপর নরগোষ্ঠীর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? এটা হচ্ছে অস্ট্রিক নরগোষ্ঠী। এবং পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এরপর দেখো আমরা বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয়। আমরা লিখবো হচ্ছে মাগধী প্রাকৃত, বুঝতে পারছো? বাংলাদেশের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং। বাংলাদেশের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং, বুঝতে পারছো? তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে মুখস্থ করার চেষ্টা করবা, বুঝতে পারছো? এরপর দেখো বাংলাদেশের যে মধ্য দিয়ে যে কোন রেখা অতিক্রম করেছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। এরপর দেখো বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? এটা হচ্ছে মাগধী প্রাকৃত ভাষা থেকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে। কোন কর্মসূচিকে বাঙালির মেঘনা কাটা বলা হতো? সেটা হচ্ছে 1966 সালের 6 দফা কর্মসূচিকে বাঙালির মেঘনা কাটা বলা হতো, বুঝতে পারছো? এটা 100% আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? ইস্কান্দার মির্জা 7ই অক্টোবর 1958 সালে হচ্ছে তিনি প্রথম সামরিক শাসন জারি করেন। সো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দ্রুত মুখস্থ করে ফেলবা এবং খাতার মধ্যে একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবা। এরপর দেখো ভাষা আন্দোলনের 2 জন শহীদের নাম লেখো। একদম সহজ প্রশ্ন, রফিক সালাম, রফিক জব্বর, এরকম হচ্ছে যে তোমার ভাষা আন্দোলনের 2 জন শহীদের নাম। এরপর দেখো পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন? এটা হচ্ছে ইস্কান্দার মির্জা। আর আমার সব থেকে তোমাদেরকে বলে রাখতে চাচ্ছি, এই 2টা পূর্ণরূপ তোমাদের আসতে পারে, ভিভিআই দিয়ে রাখো। এই 2টা পূর্ণরূপ তোমাদের মাস্ট বি আসার সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে ইবিডিও এর পূর্ণরূপ, আর হচ্ছে পিওডিও এর পূর্ণরূপ। আর আগের সরকার যদি থাকতো তাহলে তোমাদের আসতো বাকশালের পূর্ণরূপ কি? বাকশালের পূর্ণরূপ। তাহলে দেখো ইবিডিও এর পূর্ণরূপ হচ্ছে ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। আর পিওডিওর পূর্ণরূপ হচ্ছে পাবলিক অফিসার্স ডিসকোয়ালিফিকেশন অর্ডার। সো তোমরা অবশ্যই এই 2টা পূর্ণরূপ একটু ভাইয়েরা বোনেরা একটু মুখস্থ করে নাও, কালকে বানানগুলো যেন ভুল না হয়, তোমাদের বানানের যেন কোনো ভুল না হয়। অবশ্যই তোমরা বানান সতর্কতা থাকবা, বানানের জন্য স্পেলিংয়ে কোনো রকম ভুল না হয়, এটার জন্য অবশ্যই সতর্ক থাকবা। অবশ্যই তোমরা সতর্ক থাকার চেষ্টা করবা। আচ্ছা, জেসমিন লিখেছ সব ডিপার্টমেন্টের জন্য কি এটা? হ্যাঁ, এটা সব ডিপার্টমেন্টের জন্য একই সাজেশন। আচ্ছা স্যার ফুল জুম আউট দেন, অবশ্যই আমি দিচ্ছি, তোমরা একটু দেখো। বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? এটা ক্লিয়ার করেন, এটা হচ্ছে মাগধী প্রাকৃত ভাষা থেকে, বুঝতে পারছো? স্যার যা পড়াচ্ছেন সব মুখস্থ। ইমরান রহমান ভেরি গুড। একটা স্ক্রিনশট দিয়ে রাখি, আব্দুর রহমান তুমি একটা স্ক্রিনশট দিতে চাচ্ছ, অবশ্যই তোমার আবদারটা পূর্ণ করব, ঠিক আছে? একটু সময় দাও আমাকে।
এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাপ্পার চৌধুরী। আব্দুল গাপ্পার চৌধুরী, এই প্রশ্নটা তোমরা অবশ্যই মাস্ট বি মুখস্থ করার চেষ্টা করবে এবং এটা আসতে পারে, আসার মতো সম্ভাবনা রয়েছে। সো এই পৃষ্ঠায় আমার কাছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিধায় আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। সো কারো কোনো কনফিউশন, কোনো জিজ্ঞাসা থাকলে দেখতে পারো, এবং তোমাদের নোট করা থাকলে নোট করে নাও, যদি কোনো বাকি থাকে নোট করা তাহলে তোমরা এই প্রশ্নগুলো একটু নোট করো, দ্রুত নোট করো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি। তোমরা স্ক্রিনশটটা নেওয়ার পরে ডান লিখে কমেন্ট করতে পারো। যদি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে তোমরা সর্স নেওয়ার পরে ডান লিখে কমেন্ট করো। সবাই সর্স নেওয়ার পরে সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো। আর কালকে যদি সাজেশন কমন আসে তাহলে ইমরান সাজেশন একদম হল থেকে চিৎকার দিয়ে বলবা, ইমরান সাজেশন একদম, ইমরান সাজেশনের জয় হয়েছে, এটা চিৎকার দিয়ে বলবা এবং বের হয়ে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ভাই বোন এবং প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবা যে ইমরান সাজেশন থেকে শতভাগ কমন আসছে। এটা কালকে তোমরা অবশ্যই আমার আবদার থাকবে, রিকোয়েস্ট থাকবে যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল সবাইকে একটু অবশ্যই বলার চেষ্টা করবা যেন আমার সাজেশন, আমাদের পেজ সম্পর্কে জানতে পারে, যেহেতু কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছি, সাজেশন দিচ্ছি, সো অবশ্যই তোমরা এগুলা বলবা। আচ্ছা, আমাকে মিষ্টিকা হতে হবে না, জাস্ট হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারা খুব কাছের বন্ধু বান্ধবী আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবা যেন তারাও আমাদের সাজেশনটা পড়ে কিছুটা জানতে পারে, উপকৃত হয়। বুঝতে পারছো? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ রাবিয়া, ইনশাআল্লাহ, রাবিয়া বসি, ধন্যবাদ। ওকে, তাহলে একটু দ্রুত শেষ করেন স্যার। হ্যাঁ, আমরা দ্রুত শেষ করে দিচ্ছি। এরপর দেখো এই প্রশ্নগুলো আশা করি তোমাদের দাগানো হয়েছে, এই প্রশ্নগুলো তোমাদের দাগানো হয়েছে। আই হোপ যে তোমাদের এই প্রশ্নগুলাও দাগানো হয়েছে। এরপর দেখো আমরা এখান থেকে সর্বশেষ একটা প্রশ্ন একটু বাকি ছিল ভাইয়েরা, আমি দাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ খেতাব কী ছিল? মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ খেতাব ছিল বীর শ্রেষ্ঠ, এবং কতজনের ছিল? সেটা ছিল 7 জনের। এই 7 জনের ছিল বীর শ্রেষ্ঠ খেতাব, 7 জনের ছিল বীর শ্রেষ্ঠ খেতাব। ওকে, তাহলে আমাদের আশা করি এই পাশের প্রশ্নগুলো তোমাদের দাগানো হয়ে গেছে। এরপর দেখো আমি তোমাদেরকে শুরুর দিকে একটা কথা বলি যে তোমাদের অপারেশন সার্চ লাইট, এই প্রশ্নটা আসতে পারে খ বিভাগে, আসতে পারে খ অথবা খ বিভাগ, এই দুইটা বিভাগে অপারেশন সার্চ লাইট আসতে পারে। যে 25শে মার্চের যে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে, সেই 25শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম, সেই গণহত্যার সাংকেতিক নামটাও আসতে পারে। আচ্ছা, সস নিব, একটু সাইড দেন, আমি সাইড দিচ্ছি ভাইয়েরা, সাইড দিচ্ছি, তোমাদেরকে সময় দিব, প্রবলেম নাই। আচ্ছা, তারপর দেখো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখি নেই। 35 নম্বর প্রশ্ন, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন A.K. ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন A.K. ফজলুল হক। সো তোমরা এই প্রশ্নটা মাস্ট বি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন A.K. ফজলুল হক। এরপর দেখো শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এরপর দেখো কোন আইন দ্বারা ভারত বিভক্তি হয়? এটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন 1947 দ্বারা ভারত বিভক্তি হয়। এরপর দেখো এখান থেকে আরেকটি প্রশ্ন রয়েছে, 40 নম্বর প্রশ্ন, 25শে মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি? সেটা হচ্ছে অপারেশন সার্চলাইট। 25শে মার্চ অপারেশন সার্চলাইট গণহত্যার সাংকেতিক নাম। এরপর দেখো আমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন দেখে নেই, বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? সেটা হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এরপর দেখো এখান থেকে আরেকটি প্রশ্ন, পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয়? সেটা হচ্ছে 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। স্যার গ বিভাগ তো মুখস্থ হয় না, গ বিভাগগুলো একটু দাগায় নোট করতে হবে, লিখতে হবে, বুঝতে পারছো? এরপর দেখো আমরা পরের প্রশ্নটা একটু দেখে নিই। পরের প্রশ্নটা সেটা হচ্ছে মৌলিক গণতন্ত্র আদেশ কবে জারি করা হয়? মৌলিক গণতন্ত্র আদেশ জারি হয় 1959 সালে, মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয়।
এরপর দেখো আমাদের আরেকটি প্রশ্ন, জেনোসাইড শব্দের অর্থ কি? জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা। এরপর দেখো বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1971 সালের 2রা মার্চ। 1971 সালের 2রা মার্চ। এরপর দেখো কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? সেটা হচ্ছে 1971 সালের 25শে মার্চের রাত 12টার পরে এবং 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করা হয়। অর্থাৎ 25শে মার্চের মধ্যরাতে শেষ দিকে, রাতের শেষ দিকে, এবং 26-এর প্রথম আর্ধে, শুরুর মানে দিনের শুরুর দিকে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো বাংলা একাডেমির পূর্ব নামটা কি ছিল? বর্ধমান হাউস। বাংলা একাডেমির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? কে কে বলতে পারো বলো তো দেখি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতগুলো আছে? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতগুলো আছে? কে কে বলতে পারবা বলো তো দেখি। স্যার এই সাজেশনটা কি দিবেন? এটা হচ্ছে আমাদের পেজে আপলোড করা আছে, পেজ থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে। এটা তো তোমরা লাইভেই দেখতেছো, এখানে নেওয়ার কিছু নাই। আচ্ছা, সুস্মিতা লিখেছ 153টি, আমরা হুমায়ুন লিখেছ 153টি, ভেরি গুড। স্বর্ণা লিখেছ 100। ভালো করে একটা পিক তুলবো। আচ্ছা, মেঘলা ইসলাম অবশ্যই পিক তোলার তোমাদেরকে সুযোগ করে দিব, নো টেনশন, অবশ্যই সুযোগ করে দিব। তাহলে 153টি, ভেরি গুড। সাজ্জাদ লিখেছ 153টি, রোকসানা মল্লিক লিখেছ 153টি, জাকির লিখেছ 153, ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমাদের সংবিধানের অনুচ্ছেদ বুঝতে পারছো? তাহলে 153টি। এরপর দেখো এখানে দেখো 24 নম্বর প্রশ্ন, 69-এর গণ অভ্যুত্থানে কারা নিহত হয়েছিলেন? 69 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে আসাদ এবং শামসুজ্জোহা শহীদ হয়েছিলেন। হ্যাঁ, ডক্টর আসাদ এবং ডক্টর শামসুজ্জোহা তারা হচ্ছে গণ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন। 153টি হচ্ছে যাই হোক, আমাদের এই ছিল এই পৃষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। সো তোমরা যারা স্ক্রিনশট নিতে চেয়েছিলাম তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো, দ্রুত স্ক্রিনশট নিবা, আমি পরের প্রশ্নগুলো বলবো। যারা স্ক্রিনশট নিতে চাও তারা একটু দ্রুত স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করো, দ্রুত। যারা স্ক্রিনশট নিতে চাও তারা একটু দ্রুত স্ক্রিনশট নিতে পারো। যারা স্ক্রিনশট নিবা তারা একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমরা সবাইকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দিলাম। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখে নেই। দেখো এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। কেন 100%? এই প্রশ্নটা চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন পরীক্ষায় এটা আসে এবং ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায়ও আসে। সো এটা একটা কনফিউশন প্রশ্ন যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কে? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভারত এবং ভুটান। হ্যাঁ, তার মধ্যে ভুটান দেয় প্রথম, এরপরে দেয় ভারত দেয় বিকালে, ভুটান দেয় সকালে, একই দিনে একই তারিখে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান। সো তোমরা উত্তরটা মুখস্থ করে রাখবা। এরপর দেখো বাংলাদেশের সংবিধানে কতগুলা মূলনীতি রয়েছে? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, অর্থাৎ মূলনীতি আছে সংবিধানের 4টা। সংবিধান থেকে প্রশ্ন একটা মাস্ট বি কমন পাবা। দেখবা যে সংবিধান প্রথম কার্যকর করা হয়েছে কত সালে। সংবিধানে আগে ছিল একটা প্রশ্ন হতো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সংবিধানে ভাষণ দিয়েছিল কত সালে? বাংলায় ভাষণ দিয়েছিল। এর প্রশ্ন আসতে পারে সংবিধানের অনুচ্ছেদ কয়টি, সংবিধানের ধারা কয়টি, সংবিধানের মূলনীতি কতগুলা। তো সংবিধান থেকে প্রশ্ন একটা আসবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর দেখো আমরা এখান থেকে বাকশালের 15টা এটা পড়ার দরকার নেই, এটা আসবে না, এটা কৃষক শ্রমিক আওয়ামী লীগ। দ্বিজাতিতত্ত্বের প্রবক্তাকে, এই প্রশ্নটা আসবে। এই দুইটা প্রশ্ন যে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন এবং দ্বিজাতিতত্ত্বের প্রবক্তাকে, এই দুইটা প্রশ্ন থেকে একটা আসবে, এটা আসার সম্ভাবনা 100% তোমরা ধরে রাখতে পারো। হ্যাঁ, মানে একটা হচ্ছে দ্বিজাতিতত্ত্ব কি অথবা দ্বিজাতিতত্ত্বের প্রবক্তাকে। হ্যাঁ, মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা এবং পূর্ব বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন
এখানে পূর্ব বাংলার প্রথম গভর্নর হচ্ছে ফ্রেডরিক চার্লস বোর্ন, এবং আরেকটা এখানে প্রশ্ন আছে, এটা বাদ পড়ে গেছে, এই যে এই পাশে আছে, হ্যাঁ, স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিল মোহাম্মদ আলী জিন্না। এই দুইটা প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা প্রশ্ন তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। সো তোমরা একটু ডান লিখে কমেন্ট করো এবং স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এসএস দিতে পারো। শুনো, তোমাদের স্বীকৃতি দানকারী প্রথম দেশ, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে স্বীকৃতি দানকারী প্রথম দেশ, এটার মধ্যে মুসলিম দেশ কোনটা? মুসলিম দেশ যদি বলা হয়, সো মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। যদি তোমাদেরকে বলা হয় যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী মুসলিম আরব দেশ কোনটি, তখন হচ্ছে সেনেগাল আসবে, সেনেগাল। আর প্রথম দেশ হচ্ছে ভুটান, এরপর হচ্ছে ভারত। এই প্রশ্নটা কনফিউশন আমি দূর করে দিয়েছি। তো দেখো, এই প্রশ্নগুলো তোমাদের আশা করি হয়ে গেছে লেখা। এরপর দেখো, পাকিস্তানের সংবিধান কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে 1956 সালের সংবিধানকে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, বিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো, আরেকটি প্রশ্ন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয় 1921 সালে। প্রশ্ন আসতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে? 1921 সালে। এরপর দেখো, এখান থেকে আর দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখন মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয়? কখন মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয় এবং মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল? মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল 80,000। মৌলিক গণতন্ত্র জারি করা হয় 1959 সালের 27শে অক্টোবর, 1959 সালের 27শে অক্টোবর, এবং মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল 80,000-এর মতো, 80,000। বুঝতে পারছো? সো মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল 80,000, মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল 80,000। এরপর দেখো, আমরা এখান থেকে আমরা আরো একটা প্রশ্ন তোমাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে, তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করবা। এখান থেকে তোমাদেরকে আরো একটি প্রশ্ন দিতে চাচ্ছি যে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা নদী। বাংলাদেশের দীর্ঘ মানে লম্বা, বুঝতে পারছো? এই দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা নদী। তোমরা অবশ্যই প্রশ্নটা একটু দাগাইয়ে রাখতে পারো, ঠিক আছে? বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা নদী। আরেকটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন এখান থেকে দেখে নাও। হ্যাঁ, পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? সেটা হচ্ছে চাঁদপুরে। পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে। পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে। এই ছিল খ বিভাগের গুরুত্বপূর্ণ আমার কাছে প্রশ্ন সাজেশন। সো তোমরা আশা করি এই ক বিভাগের প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ। আশা করি এই প্রশ্নগুলো এখান থেকে কমন আসবে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা খ বিভাগের যে কোনো 5টি প্রশ্ন দেখাচ্ছি খ বিভাগ থেকে। তোমরা একটু ধৈর্য সহকারে ক বিভাগের প্রশ্নগুলো একটু খাতার মধ্যে নোট করবা, খাতার মধ্যে ক বিভাগের প্রশ্নগুলো নোট করবা। সো তোমাদের খ বিভাগ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ক বিভাগের যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো থেকে কমন পাবা। এবার হচ্ছে আমরা খ বিভাগের আলোচনা করব। খ বিভাগের জন্য সবাই একটু রেডি লিখে কমেন্ট করো। সবাই খাতার মধ্যে একটু রেডি লিখে কমেন্ট করো, দ্রুত একটু রেডি লিখে কমেন্ট করো, দ্রুত। যারা খ বিভাগের সাজেশন নিতে চাচ্ছ বা দেখবা এখন, সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্ট করো, দ্রুত একটু রেডি লিখে কমেন্ট করো, দ্রুত। এবার হচ্ছে খ বিভাগের প্রশ্ন দিব। পিডিএফ দেন ক নম্বরে? স্যার কিছু বইতে পদ্মা দেওয়া না স্যার, আপনার পাস মিসিং। ওকে স্যার, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাইয়া, ক্লাসের পিডিএফটা দিয়ে দিবেন। ক্লাসের পিডিএফটা আমি তোমাদেরকে কীভাবে দিব বলো তো? আচ্ছা, ক্লাসের পিডিএফটা হচ্ছে আমি একটা আইডি দিচ্ছি, তোমরা এই আইডিটা ফলো করবা। সেই আইডিতে আচ্ছা দাঁড়াও, আমি আমার এই যে ক্লাসটা আছে এই ক্লাসের পিডিএফটা আমি পিন পোস্টে কমেন্টে দিয়ে দিচ্ছি।
একটু আমাকে সময় দাও, এই ক্লাসের পিডিএফটা পিন পোস্টে, পিন পয়েন্টে বা পিন কমেন্টে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা সবাই এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? যাতে করে তোমরা সবাই এখান থেকে দেখে নিতে পারো। আমি পিন কমেন্টে সেটা আমি দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে উত্তর সহকারে, একদম উত্তর সহকারে পিন কমেন্টে দিচ্ছি, যাতে করে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? আমি পিন কমেন্টে দাঁড়াও দিচ্ছি, একটু আমাকে সময় দাও। তোমরা ভালো কথা মনে করছো, পিন কমেন্টে দেওয়ার জন্য বলছো, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, একটু আমাকে সময় দিতে হবে, জাস্ট কয়েকটা সেকেন্ড হোল্ড করো, আমি তোমাদেরকে দিচ্ছি। আশা করি ইনশাল্লাহ তোমরা এখান থেকে দেখলেই হবে। ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে এটা পিন করে দিচ্ছি, যাতে করে তোমরা ওইখান থেকে এটা পিডিএফটা দেখতে পারো, ঠিক আছে? দেখো, আমি পিন কমেন্টে পিডিএফটা দেওয়ার চেষ্টা করতেছি, আমি একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্ক থেকে তোমরা হচ্ছে এটা পিডিএফটা আশা করি কমেন্টটা থেকে তোমরা হচ্ছে যে আশা করি নিতে পারবা। আমি একটু চেষ্টা করতেছি, আমাকে একটু সময় দিতে হবে তোমাদের, হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। কমেন্টটা উঠতেছে না কেন? আমি ট্রাই করতেছি, আমাকে একটু সময় দাও। আমি পিন পোস্টে এটা দেওয়ার চেষ্টা করতেছি, সো তোমরা পিন কমেন্ট থেকে এটা আশা করি নিতে পারবা, ঠিক আছে? পিন কমেন্ট থেকে আশা করি নিতে পারবা। কি ব্যাপার, তাড়াহুড়ার সময় আরো ঝামেলা। আলহামদুলিল্লাহ, ফাইনালি ডান, ঠিক আছে? এবার দেখো, আমি ফার্স্ট পিন কমেন্টে তোমাদের যে পিডিএফটা রয়েছে, যেটা আমি পড়াচ্ছি, সেটার পিডিএফ লিংকটা আমি এখানে দিয়েছি, পোস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? ফার্স্ট কমেন্টে আমি হচ্ছে পিডিএফটার লিংকটা দিয়েছি, সবাই এখানে দেখো, এখানে টাচ করে তোমরা লাইভ ক্লাসটা পড়ে, কিন্তু এই পিডিএফ থেকে তোমরা সব করবা, সব তো করা সম্ভব না, আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, তো তোমরা দাগানোটা করার চেষ্টা করবা, ঠিক আছে? দাগানো প্রশ্নগুলো করবা। আমি ফার্স্ট কমেন্টে লিংকটা দিয়ে দিয়েছি, দেখো ফার্স্ট কমেন্টে আমি লিংকটা দিয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু যারা দেখতে প্রবলেম হচ্ছে, দেখো ফার্স্ট কমেন্টে একটা লিংক দিয়েছি, সেখানে পিডিএফটা পোস্ট করা আছে, সো তোমরা এখান থেকে পিডিএফটা দেখে নিতে পারো, ঠিক আছে? সেখান থেকে তোমরা পিডিএফটা দেখে নিতে পারো। ফার্স্ট কমেন্টে আমি একটা পিডিএফ লিংক দিয়ে দিছি, তোমরা এই যে দেখো লিংকটা আমার এখানে দেয়া আছে, প্রথম যে কমেন্টটা আছে সেই কমেন্টে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা হচ্ছে এবার আমাদের ক্লাসে চলে যাচ্ছি, সেখানে আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, বুঝছো? ওকে, তাহলে দেখো, খ বিভাগ থেকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা সবাই আমাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই প্রথম যে প্রশ্নটা দিচ্ছি, ইনশাল্লাহ এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে, সো তোমরা এই প্রশ্নটা মাস্ট বি গুরুত্ব দিয়ে পড়বা। প্রশ্নটা কি দেখো, হ্যাঁ, বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো 100%, এবং অপারেশন সার্চলাইট কি, এই দুইটা প্রশ্ন 100% কালকে দেখবো পরীক্ষার হলে, প্রশ্নটা খোলার সাথে সাথে দেখবা যদি চলে আসছে। আর যদি কালকে দেখো দুইটা প্রশ্ন পরীক্ষা খাতার খোলার পরে দেখো প্রশ্ন দুইটা কমন আসছে, এই জন্য আমাকে কি করবা, খাতাটা খোলার পরে আমাকে কি করবা, যদি না আসে গালি দেওয়ার চেষ্টা করবা না, আর যদি কমন আসে তাহলে একটু সবাই মিলে দোয়া করবা, সবাই দোয়া, এতটুকু আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং আমি যেন সামনে অনেক দূর এগিয়ে যেতে পারি, ভালো কিছু করতে পারি, তোমাদের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারও তোমাদের পড়াবো, ইংলিশটা পড়াবো, সাজেশন দিব, সো আমি যেন ভালো কিছু করতে পারি। আচ্ছা, তো যাই হোক, আমরা এই যে 2 নম্বর প্রশ্নটা বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা 100%, এবং অপারেশন সার্চলাইট কি, এই প্রশ্নটাও 100%, এই দুইটা প্রশ্ন পড়ার চেষ্টা করবা, বুঝতে পারছো? এরপর দেখো, এখান থেকে আমরা আরেকটি প্রশ্ন দেখে নেই, যে তোমরা যদি পড়ো সেখান থেকে হচ্ছে যে বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো, বাংলাদেশের জনগণের যে নৃতাত্ত্বিক পরিচয় আছে সেটা বিশ্লেষণ করো, এই প্রশ্নটা আসতে পারে।
এরপর দেখো লাহোর প্রস্তাব কি, লাহোর প্রস্তাবের মূল উপপাদ্য বা প্রতিপাদ্য বিষয়গুলো আলোচনা করো, এটা 100% গুরুত্বপূর্ণ। লাহোর প্রস্তাব কি, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয়টা কি, সেটা তোমরা 100% গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, এটা 1000% গুরুত্বপূর্ণ, 1000% গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় জীবনে জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো, জাতীয় জীবনে ভাষা আন্দোলনের যে গুরুত্ব রয়েছে সেটা লিখো। জাতীয় জীবনে ভাষা আন্দোলনের যে গুরুত্ব বা জাতীয় জীবনে যে গুরুত্ব রয়েছে সেটা তোমরা নিজের ভাষায় লেখো। জাতীয় জীবনে ভাষা আন্দোলনের যে গুরুত্ব, 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটি প্রশ্ন দেখব, 11 নম্বর প্রশ্নটা, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের উপর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক বৈষম্য যেটা রয়েছে সেটা আলোচনা করো। হ্যাঁ, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের উপর রাজনৈতিক এবং অর্থনৈতিক, প্রশাসনিক যে বৈষম্য রয়েছে সেটা তোমরা আলোচনা করো। বুঝতে পারছো? এরপরে দেখো সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটা অবশ্যই কমন পড়বে, সো তোমরা অবশ্যই এই প্রশ্নটা পড়বা যে সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো, প্রশ্নটা 100 থেকে 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো, সো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো মুখস্থ করবা। 1000% বলি 100% লিখছে। হ্যাঁ আচ্ছা, সাজেশন লাগবে কারো ইনবক্স। সাবরিনা সে ঠোঁটের ইমোজি দিয়েছে, তুমি কি মেয়ে না ছেলে? হ্যাঁ বুঝতে পারতেছি না। রাহি 100% বলি 100% লিখছে। হ্যাঁ বল ধরো, আচ্ছা সমস্যা নাই, ভুল করেছি, ক্ষমা করে দাও, ক্ষমা, আমাকে ক্ষমা করে দাও। ওকে, তাহলে সবগুলাই পারি। আচ্ছা ওকে, তাহলে তোমরা সবাই পারতেছো, গুড। এরপর দেখো সাম্প্রদায়িকতা কি। হ্যাঁ, সাম্প্রদায়িকতার যে উদ্ভব এবং বিকাশ সেটা গত বছর আসছিল, এরকম একটা প্রশ্ন, এটা বলার দরকার নাই। এরপরে দেখো ক বিভাগের প্রশ্ন, 6 দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? 6 দফা যে আন্দোলন ছিল এটাকে বাঙালির ম্যাগনা কার্টা কেন বলা হয়? এরপর দেখো আরেকটা ছোট্ট প্রশ্ন যদি দেই তোমাদেরকে, সেটা হচ্ছে বসু সোহরাওয়ার্দী চুক্তি কি, বা বসু সোহরাওয়ার্দী সম্পর্কে কি জানো, লিখো বসু সোহরাওয়ার্দী চুক্তি কি। আর এখান থেকে গত বছরের প্রশ্নটা আসছে যে যুক্ত ফ্রন্ট কি, এই এতটুকু শিখবা। যুক্ত ফ্রন্ট কি, যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি, এটা পড়ার দরকার নাই, জাস্ট পড়বা হচ্ছে যুক্ত ফ্রন্ট কি। তাহলে আমার ক বিভাগের সাজেশন দেয়া শেষ। এই ছিল ক বিভাগের সাজেশন। আশা করি এই ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো পড়লেই এনাফ। সো যারা ক বিভাগের সাজেশন নিয়েছো তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো। সবাই যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত দ্রুত। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই হচ্ছে একটু দ্রুত ডান লিখে কমেন্ট করো, দ্রুত। না পড়ে পাশ করে কেমনে স্যার? এটা তো কোয়াইট ইম্পসিবল, পাশ করা যায়, তুমি পরীক্ষা না দিলেই পাশ করবা, সমস্যা নেই, যাও। ফিলকানা সরি পিরেক্কার হলে গিয়ে দেখবো একটাও আসি না। সাইফ ইসলাম, তুমি যেমন লেখছ ফিরিক্কা, তোমার কথাটাও কিন্তু সেরকম বেরুলেস হবে, দেখো মিলাই নিও, আল্লাহ ভরসা। আল্লাহ পাক যদি সহায় হয়, যদি 24-এর কোনো অভ্যুত্থান না দেয়, কোনো প্রশ্ন না দেয়, তাহলে কালকে খেলা দেখবা, কালকে খেলা হবে ইনশাল্লাহ, দেখবা সব কমন, কিন্তু তোমার লেখার সময় আর পাচ্ছ না। সো কালকে কিন্তু খেলা হবে, বুঝতে পারছো? আচ্ছা ওকে, এখানে একটা কমেন্ট করছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাই হোক, তোমরা যে এত ভদ্র এটা জানতাম না, ঠিক আছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি গ বিভাগের সাজেশন দেখার জন্য। তোমরা সবাই প্রস্তুত আশা করি। সো তোমরা অবশ্যই গ বিভাগের যে প্রশ্নগুলো আছে এই গ বিভাগের প্রশ্নগুলো সবাই হচ্ছে নোট করার চেষ্টা করবা। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবা। তাহলে আমরা গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা সবাই আছে একটু দেখো। নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন আসার সম্ভাবনা 100%, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি।
বাংলাদেশের আদিবাসীদের আর্থসামাজিক বাংলাদেশের সমাজ জনগোষ্ঠীর উপর ভূপ্রাকৃতির প্রভাব। বাংলাদেশের আদি জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব লিখো। বাংলাদেশের আদিবাসীদের আর্থসামাজিক এবং বাংলাদেশের ভূপ্রকৃতির প্রভাব লিখো। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার যে অবদান আছে সেটা তুমি আলোচনা করো। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার যে অবদান রয়েছে সেটা তুমি আলোচনা করো। এরপর দেখো লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় বা মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপর দেখো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তি এবং বৃহৎ শক্তির আলোচনা করো। এটা 1000% গুরুত্বপূর্ণ। এটা 1000% গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তি এবং বৃহৎ শক্তির অবদান। গত কয়েকদিন আগে আসছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। কয়েকদিন আগে আসছিল বিদেশিদের অবদান, বুঝতে পারছো? সো এক এক সময় এক এক প্রশ্ন দিয়ে যায়, এটা মানে বুঝতে পারি না আমাদের কি চলে। এরপর দেখো 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি ঘটনা প্রবাহ আলোচনা করো। এটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা মুক্তিযুদ্ধে নারী, প্রবাসী, ভারতের যে অবদান। দেখো বেশিরভাগ সময় মুক্তিযুদ্ধে নারীদের অবদান আসতে পারে। মুক্তিযুদ্ধে নারীদের অবদানটা আসতে পারে, নারী, বুঝতে পারছো? এতদিন কি আসতো জানো? এইখানে এই অধ্যায় থেকে এতদিন একটা প্রশ্ন আসতো, বলতে পারবা কেউ যারা পড়ছো, সিলেবাসটা দেখছো? এতদিন এই জায়গা থেকে একটা প্রশ্ন তারা মারতো এরকম যে 1971 সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু সরকারের পদক্ষেপ এবং বঙ্গবন্ধু সরকারের অবদান লিখো, বা যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখো। এইখান থেকে এই প্রশ্ন মারতো। সো এখন এই প্রশ্নটা স্কিপ করে বাদ দিয়ে এটা যদি না দেয় তাহলে প্রশ্ন দিবে হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান, প্রবাসীদের অবদান, ভারতের অবদান দিলে দিতেও পারে, বাট নারী এবং প্রবাসী এটা দেওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে, বুঝতে পারছো? সো তোমরা এই প্রশ্নটা মুখস্থ করবা। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই। এখান থেকে প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা দেখবা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে 1970 সালের নির্বাচনের যে কি প্রভাব রেখেছিল। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে 1970 সালের যে নির্বাচন, এই নির্বাচনটা অবশ্যই পড়বা। আর 1972 সালের যে সংবিধান, এই 11 নম্বর প্রশ্ন, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য, এটাও 100% গুরুত্বপূর্ণ, এটাও 100% গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবা। এবং আগরতলা মামলার কারণ এবং ফলাফল, এইগুলো তোমাদের আসবে না, আসার দরকার নাই, পড়ারও দরকার নাই। তোমরা পড়তে পারো 1940 সালের লাহোর প্রস্তাবের ব্যাখ্যা করো। 1940 সালের লাহোর প্রস্তাব এবং 1966 সালের 6 দফা, এই দুইটা প্রশ্ন পড়তে পারো। সো এই ছিল আজকে আমাদের গ বিভাগের স্পেশাল কিছু সাজেশন, স্পেশাল কিছু প্রশ্ন। সো আশা করি তোমাদের গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আজকে আমি দিয়েছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়তে হবে না। পড়লে আরেকটা প্রশ্ন এখান থেকে পড়তে পারো, বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব, বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব। সো আশা করি তোমাদের গ বিভাগ থেকে এই প্রশ্নগুলো পড়লেই এনাফ। সো তোমরা যদি গ বিভাগের সাজেশন পেয়ে থাকো তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। সবাই গ বিভাগের প্রশ্ন যদি পেয়ে থাকো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। কতগুলা দিয়ে দিচ্ছেন বাবারে, কমায় দিব আরো? কমাতে চাও? ওকে, আমি কমিয়ে দিচ্ছি তাহলে। দেখো আরও কমিয়ে দিচ্ছি। যদি কোনো স্টুডেন্ট একদম দুর্বল, যারা মনে করো যে একদম দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য দেখো 1 নাম্বার পড়বা 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে তোমার 6, তারপর হচ্ছে 7। এই 7টা প্রশ্ন পড়বা। যদি কারো দুর্বলতা থাকে, যাদের মনে দুর্বলতা আছে, যারা পড়তে পারো না, যারা চোখে কম দেখো, যাদের মনে থাকে না, স্মৃতিশক্তি কম, যাদের বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, আত্মীয় স্বজন নাই, গার্লফ্রেন্ড নাই, বউ নাই, যারা দুঃখী মানুষ, যাদের ঘরে বউ নাই, বউ চলে গেছে, তাদের জন্য হচ্ছে এই 7টা প্রশ্ন। তাদের জন্য এই টোটাল 7টা প্রশ্ন পড়লেই হবে ইনশাল্লাহ। তো আমি 7টা প্রশ্ন মার্ক করে দিয়েছি। কোনটা দিয়েছি দেখো, 1, তারপর হচ্ছে 2, 3, 5,
তারপর হচ্ছে দিয়েছি 10, তারপরে দিয়েছি 17 এবং 21। এই ছিল 7টা প্রশ্ন। এবার যদি তোমাদেরকে আবার খ বিভাগ থেকে প্রশ্ন দাগিয়ে দেই, তা দেখো ক বিভাগ থেকে কোন প্রশ্নগুলো পড়বা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তারপর হচ্ছে 7 নাম্বার, তারপর হচ্ছে তোমার কত নাম্বার 9 নাম্বার, তারপর হচ্ছে তুমি এখান থেকে 15 নাম্বার পড়বা। বুঝতে পারছো? এই ছিল তোমার এরপর হচ্ছে 18 নাম্বার। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা প্রশ্ন পড়লেই হবে। ঠিক আছে, 7টা বা 8টা প্রশ্ন, এই 7 থেকে 8টি প্রশ্ন পড়লেই হবে। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম আশা করি এই প্রশ্নগুলো পড়লেই এনাফ। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা। পরবর্তীতে যদি তোমাদের এই সাজেশনটা কমন আসে, যারা আমাদের এই মুহূর্তে অনলাইনে আছো, আচ্ছা বয়স হয়েছে পড়া মুখস্থ হয় না, এই জন্য খাতার মধ্যে বেশি বেশি করে লিখতে হবে। খাতার মধ্যে যত পারো তত বেশি খাতায় লিখো এবং নোট ডাউন করো। আর যাদের জামাই নাই তাদের জন্য আরেকটু কমায় দেন উর্মিলা। আচ্ছা ঠিক আছে, কমায় দিব, সমস্যা নেই, কমায় দিব। যেগুলা বলেছি শুরুর দিকে এইগুলা পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, যাদের বউ নাই তাদের কথা বললেন, কিন্তু যারা মায়া গো বেড়া নাই তাদের কথা বলেন না কেন স্যার? হ্যাঁ, তাদের কথা বলতেছি, যাদের ইয়া নাই, মানে হাজব্যান্ড নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই, তাদের জন্য শুরুর দিকে যে 5টা আছে এই 1 থেকে 5টা পড়বা। 1 থেকে 5টা পড়লেই যথেষ্ট। সো তোমরা পরবর্তীতে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সাজেশন নেওয়ার থাকে, এবং এই সাবজেক্টটার পিডিএফ কপি রয়েছে আমাদের কাছে, শর্ট পিডিএফ আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে একটু নোট করার চেষ্টা করবা, একটু যোগাযোগ করার চেষ্টা করবা। যদি কারো কোনো কনফিউশন থাকে, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108, এই নাম্বারগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এইগুলো হচ্ছে আমাদের ইমরান পাবলিকেশনের নাম্বার। সো তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো নিতে পারো। 01902147108, এইগুলোর পিডিএফ কপি, সমাধান কপি আমাদের কাছে রয়েছে। তোমরা সরাসরি সমাধান আমাদের কাছ থেকে নিতে পারো, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, সো তোমাদের কালকে কারো কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে, যদি তাকে আমাকে করতে পারো। কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে এখান থেকে বিদায় নিব। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকালকে যাদের পরীক্ষা রয়েছে, প্রত্যেক ভাই বোন এবং শুভাকাঙ্ক্ষীর জন্য রয়েছে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আগামীকালকে পরীক্ষার হলে যাব ইনশাল্লাহ, আমি কিছু দেখে আসবো স্টুডেন্টদের অনুভূতি, পরীক্ষার কেমন কি অবস্থা। প্রশ্নটা পেয়ে অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব। সবার আগে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে। যারা আমাদের পেজের শুভাকাঙ্ক্ষী, যারা নতুন সদস্য, যারা একদম বিগিনার, যারা আমাদের পেজটা চিনো না, জানো না, যারা ইমরান সাজেশন সম্পর্কে কখনো নাম শোনো নাই, চোখে দেখো নাই, এই জীবনের প্রথম ফার্স্ট টাইম আজকেই প্রথম দেখেছো এই পেজটা, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। যে যেখান থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন ক্লাসটা দেখতেছো, তারা অবশ্যই আমাদের এই পেজটা, ইমরান সাজেশনের অফিসিয়াল পেজ, আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবা। ফলো দিয়ে রাখলে আমাদের এখান থেকে প্রত্যেক দিন ক্লাস, আপডেট, সাজেশন, নোটিফিকেশন সবার আগে পাবা। ঠিক আছে, প্রত্যেক দিন আমরা হচ্ছে সাজেশন দিচ্ছি, এক একটা সাবজেক্টের উপরে আমরা পড়াচ্ছি, আমরা সাজেশন দিই। আমাদের সেকেন্ড ইয়ারের বই রয়েছে, থার্ড ইয়ারের, এরকমভাবে আমাদের পেজে প্রত্যেক দিন প্রতিনিয়ত ক্লাস হয়। তোমরা অবশ্যই আমাদের যে পেজটা রয়েছে এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। রেগুলার ফলো দিলে রেগুলার ক্লাস করতে পারবা। যে কোনো গ্রুপ থেকে যদি দেখে থাকো, আমাদের গ্রুপ থেকে বা যে কোনো জায়গা থেকে, তোমরা অবশ্যই এটা ফলো দিয়ে রাখবা। বুঝতে পারছো? সো তোমরা ফলো দিলে অবশ্যই তোমাদের উপকারে আসবে, অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে ভালো ভালো বেনিফিট পাবা। সো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা অনেক বেশি ভালো হোক, অনেক বেশি সুন্দর হোক। আচ্ছা স্যার, সবাই বলছে ভূমিকা আর উপসংহার নাকি লিখতে হবে না, এই বিষয়ে কিছু বলেন। অবশ্যই তোমাদের উপসংহার লিখতে হবে। আচ্ছা স্যার, লেখার নিয়মটা একটু বলে দেন। স্যার লেখার নিয়মটা ওকে, তাহলে আমি একটু তোমাদেরকে লেখার নিয়মটা একটু বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। যারা আমাদের স্টুডেন্ট বা শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা আমাদের এখানে কিভাবে লিখতে হবে, পরীক্ষার হলে কিভাবে কি অ্যান্সার করবা, এই প্রশ্নটা তোমরা আমাকে করতেছো। সো আমি প্রশ্নটা তোমাদেরকে উত্তর দিয়ে যাচ্ছি।
আমি তোমাদের প্রশ্নটা উত্তর দিয়ে যাচ্ছি, সো উত্তর না দিয়ে তো অবশ্যই যাব না, তোমরা একটু ভালো করে খেয়াল করো। পরীক্ষার খাতায় দেখো, পরীক্ষার খাতায় কি করবা, কি করণীয় আমরা একটু লিখে দিচ্ছি। এখানে বলা হয়েছিল আমি তোমাদের দেখো লেখার নিয়ম, দেখো খাতায় কত পৃষ্ঠায় লিখবো এই দিকে একটু খেয়াল করো, এই স্লাইডটা একটু দেখার চেষ্টা করো। যারা শেষ মুহূর্তে রয়েছো, যারা আছো, দাঁড়িয়ে আছো বা বসে আছো, শুয়ে আছো, সব জায়গায় তোমরা একটু দেখার চেষ্টা করো। পরীক্ষায় খাতায় কত পৃষ্ঠা লিখবো, খ বিভাগ এবং খ এবং গ বিভাগ, এই তিনটা বিভাগ তুমি খাতার মধ্যে কিভাবে লিখলে সব থেকে মার্কটা একটু বেশি পাবে। খাতায় কত পৃষ্ঠা লিখলে খ খ গ এই তিনটা বিভাগে তুমি মার্কটা একটু বেশি পেতে পারো, আমি তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো সবাই একটু খেয়াল করো, ক বিভাগের জন্য 1 মার্কের যে প্রশ্নগুলো থাকবে সেটা তুমি 1 লাইনে উত্তর করবা। খ বিভাগের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর জন্য 1 লাইনে, একটা প্রশ্নের জন্য 1 লাইনে উত্তর করতে হবে, ঠিক আছে? স্যার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে কি কমন আসবে? প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে না ইনশাল্লাহ, আশা করি। এইটা চেঞ্জ হলে আগে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে নোটিফাই করতো, যেহেতু তোমাদেরকে নোটিশ করে নাই, নোটিফাই করে নাই, অবশ্যই তোমরা অবশ্যই কমন পাবে, আশা করতে পারো। আচ্ছা তাহলে দেখো বানানটা হতে হবে, এটা 100% নির্ভুল, তুমি যে উত্তরটা লিখবা সেটার উত্তরটা তোমার 100% নির্ভুল হতে হবে। এরপর দেখো খ বিভাগের জন্য 1 থেকে 2 পৃষ্ঠা লিখতে হবে। আমি শুরুতেই বলেছিলাম ক বিভাগের জন্য 1 থেকে 2 পৃষ্ঠা, কত পৃষ্ঠা লিখবো? 1 থেকে 2 পৃষ্ঠা। এবং খ বিভাগের যদি পার্থক্যগুলো আসে, এই পার্থক্যগুলোর জন্য 5 থেকে 6টা বাক্য লিখতে হবে। খ বিভাগের পার্থক্যর জন্য 5 থেকে 6টা, এবং গ বিভাগের জন্য স্টেপ বা পয়েন্ট আকারে লিখতে হবে, স্টেপ অথবা পয়েন্ট আকারে লিখতে হবে, স্টেপ অথবা পয়েন্ট আকারে গ বিভাগের জন্য তোমাকে মাস্ট বি লিখতে হবে। সো এই ছিল আজকে তোমাকে খাতার মধ্যে কিভাবে লেখা যায় এটার নিয়ম আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন খাতায় কিভাবে বেশি বা খাতায় কিভাবে লিখবা মনে রাখবা, খাতায় হাতের লেখা সবসময় স্পষ্ট এবং সুন্দর রাখার চেষ্টা করবা, যা লিখবা পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেক বিভাগ থেকে ধারাবাহিকভাবে লিখা, প্রত্যেকটা বিভাগভাবে সিকুয়েন্স অনুযায়ী লিখবা। ধরো খ বিভাগ শুরু করলে খ বিভাগ শেষ করবা, গ বিভাগ শুরু করলে গ শুরু করবা, তবে ক আগে দিতে পারো, গ আগে দিতে পারো, খ আগে দিতে পারো, এটা কোনো সমস্যা না। এরপরে যে বিভাগটা তুমি শুরু করবা সেই বিভাগে প্রত্যেকটা প্রশ্ন লিখে শেষ করা, সহজ প্রশ্ন দিয়ে উত্তরগুলো শুরু করা, সহজ প্রশ্ন দিয়ে। এরপরে ভালো উপায় কি? ক বিভাগ, দেখো ভালো উপায় হচ্ছে লেখার নিয়ম, প্রথমে খ বিভাগ, এরপরে সরাসরি তোমরা গ বিভাগে যাবা, এরপরে ক বিভাগে যাবা। তাহলে প্রথমে হচ্ছে ক, এরপর হচ্ছে গ, এরপর হচ্ছে ক, এইভাবে অ্যান্সার করবা, ক এবং গ, খ এবং গ এবং ক। তাহলে খ বিভাগে 1 মার্ক, এখানে হচ্ছে 4 মার্ক, এখানে হচ্ছে 10 মার্ক। তাহলে তোমাকে 10 মার্কের প্রশ্নগুলো যদি আগে লেখো তোমার হাতের সময় থাকবে পর্যাপ্ত, তুমি লিখতে পারবে, তোমার পরীক্ষায় কোনো টেনশন হবে না, লেখা শেষ হয়ে যাবে, লেখার মানও ভালো থাকবে। বুঝতে পারছো? এই ছিল আমাদের আজকের জন্য সর্বশেষ তোমাদের করণীয়। আর আমাদের ইমরান সর সাজেশন রয়েছে, আমাদের সাজেশন 99% যে 100% প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়লেই তোমরা ইনশাল্লাহ কমন পাবে। সো আশা করি আজকের পর থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, এবং আজকের পরে তোমাদের যে পরীক্ষাটা হতে যাচ্ছে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবা, এবং তোমরা অবশ্যই তোমরা ভালো কিছু পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে পারবা। আর প্রশ্নগুলো মনে রাখার উপায়, তোমাদের কালকে যেহেতু প্রশ্ন পরীক্ষা হবে, যে তোমাদের যে মূল যে পয়েন্টগুলো আছে, এই মূল যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো জাস্ট মুখস্থ যারা করে যাবা। তোমাদের যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো অবশ্যই মনে রাখবা। ধারাবাহিকতা প্রশ্ন উল্লেখ থাকে স্যার? হ্যাঁ, ধারাবাহিকভাবে প্রশ্ন লেখার এটা উল্লেখ থাকে। আচ্ছা, তাই তালগুল পাকিয়ে বললেন কেন? আচ্ছা যাই হোক স্যার, প্রতিটি পরীক্ষার আগের দিন এভাবে লাইভে এসে বুঝিয়ে দেওয়ার অনুরোধ রইল ইনশাল্লাহ। অবশ্যই চেষ্টা করবো প্রত্যেকদিন তোমাদের পরীক্ষার আগে লাইভে আসার জন্য। আমি একটু দ্রুত বলতেছি, তোমাদের কালকে যেহেতু পরীক্ষা, অনেক কথা বলছি, এখানে দাঁড়িয়ে কথা বললে গলা একদম ফাইসা যায়, বুঝছো? এখানে কথা বলা 1 ঘন্টা লেকচার দেওয়া 2 ঘন্টা অনেক সহজ ব্যাপার না, বুঝতে পারছো? আর সারাদিন একটার পর একটা ক্লাস নিচ্ছি। স্যার 10 মার্ক, তাই গ বিভাগে কত পেজ লিখবো? গ বিভাগে পেজ লিখবো হচ্ছে, তুমি যদি পৃষ্ঠা লেখো তাহলে হচ্ছে যে তুমি 3 থেকে 4 পৃষ্ঠা লিখতে পারো, 3 থেকে 4 পৃষ্ঠা। আর যদি স্যার বলো সর্বনিম্ন কত, সর্বনিম্ন হচ্ছে তুমি 2.5 পৃষ্ঠা লিখতে পারো। হ্যাঁ, 2.5 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা তুমি লিখতে পারো। যদি তোমার সর্বনিম্ন 3 পৃষ্ঠা লেখো তাহলে ভালো, হ্যাঁ। আর যদি আরো কম লিখো তাহলে 2.5 পৃষ্ঠা লিখবা, আর 4 পৃষ্ঠা লিখলে আরো ভালো গ বিভাগের প্রশ্নের জন্য, গ বিভাগের জন্য।
আর যেগুলো পার্থক্য রিলেটেড প্রশ্ন, এখানে তোমার পার্থক্য 5 থেকে 6টা পার্থক্য দিতে হবে, 5 থেকে 6টা পার্থক্য মাস্ট বি তোমাকে দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা স্যার লাইভ দেখে মনোবল পেলাম শাহিদা, ইনশাল্লাহ আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, টেনশনের কোনো কারণ নাই, তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। কালকে দেখবা কালকে পরীক্ষা ভালো হবে, তবে তোমাকে আগে থেকে সময় নিয়ে লিখতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষার সময়টা মানে খুব দ্রুত চলে যাবে। কালকে অনেক দিন পরে তোমরা পরীক্ষার খাতার মধ্যে লিখতে বসবা, আর এখানে 80 মার্কের পরীক্ষা, প্রশ্ন আসবে এতগুলা, সো লিখতে লিখতে একটু হাত ব্যথা হবে, ঠিক আছে, এটা স্বাভাবিক, তবে লেখার প্র্যাকটিসটা আগে রাখার চেষ্টা করবা। তবু সর্দার লিখেছো, ধন্যবাদ স্যার। আচ্ছা 10 মার্ক তাই 3 থেকে 4 পেজ, হ্যাঁ ওকে স্যার। লাইভ কোথা থেকে শুরু করবেন? আচ্ছা লাইভগুলো সবসময় আমরা আমাদের পেজ থেকে 7টা বা 8টার ভিতরে শুরু করবো ইনশাল্লাহ। স্যার আমার জন্য একটু দোয়া করবেন, আনন্দ সমাজের সবার জন্য দোয়া করি। ফিয়ামানিল্লাহ, যদি কমন না পড়ে বাসটা শোনো, লাস্টে একটা মজার কথা বলি। কয়েকদিন আগে তোমাদেরই এক সহপাঠী বান্ধবী আসছিল, এটা আমি আগে বলছি ক্লাসে, স্যার মানে আমি যদি স্যার যদি কমন না পড়ে স্যার আপনি যে সাজেশন দিয়েছেন, তখন কি স্যার আমি এই যে হ্যাঁ ডট 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 খাবো? আমাকে এসে এইটা কমেন্ট করতেছে, বুঝছো, আমি কি এটা খাবো পরীক্ষায় যদি কমন না আসে? এক মেয়ে এসে কমেন্টটা করতেছে, আজকে তুমিও কমেন্টটা করলা বাস খাবো। সো আমি ওই দিন প্রশ্নটার উত্তর দিতে পারি নাই, তবে ওই শব্দটা ছিল উচ্চারণ করার মতো না, আমাকে ডিরেক্ট ফোন দিয়ে বলতেছে, আমি তখন ফোনটা মানে কেটে দিব না কি করবো বুঝতেছিলাম না। তবে তুমি যেহেতু বলছো বাস খাবো কিনা, বাসটা সহজ সবাই বলে, বাট বাস খাওয়ার কোনো চান্স নাই, অন্তত স্বাধীন বাংলা বোধের ইতিহাসে চান্স খাওয়ার কোনো মানে বাস খাওয়ার কোনো চান্স নাই। তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবা, ভালো করে লিখতে পারবে এবং কমনও পাবা, বুঝতে পারছো? কালকে দেখবে যে খুশিতে আত্মহারা হয়ে যাবে, এত বেশি কমন। যদি তোমার একটু কনফিউশন আসতে পারে সেটা হচ্ছে ক বিভাগে। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব কম কমন আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবা যে খ বিভাগ থেকে প্রশ্নটা খুব কম কমন আসে, বাট খ বিভাগে আর গ বিভাগে প্রশ্ন এগুলা অনেক বেশি কমন আসে, বুঝতে পারছো? যাই হোক আমরা শেষ করে দিচ্ছি, তোমরা সবাই হচ্ছে ভালো থাকো, আল্লাহ পাক সবার পরীক্ষা ভালো করুন। বিদায় নিচ্ছি, আর ক্লাসটা দীর্ঘায়িত করবো না, আমার জন্য সবাই দোয়া করবা, আমাদের ইমরান সাজেশনের সাথে থাকবা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।